স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সিনিয়র জার্নালিস্ট এবং পলিটিক্যাল অ্যানালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সাথে আরও যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ থেকে প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আলোচনা শুরু হবে, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। শুরুতেই থাকছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের খবর, জো বাইডেনের স্বাস্থ্যের অবনতির খবর এবং তাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সদ্য প্রকাশিত হতে যাওয়া একটি বইয়ের কারণেই আসলে এই বিতর্ক, যার তথ্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে। বাইডেনের ক্যান্সার, বইয়ে উত্থাপিত অভিযোগ এবং বইয়ের আগাম ফাঁস হওয়া বিষয়গুলো এখন আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি অ্যাডভান্সড প্রসেসড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যা হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার যে শারীরিক অবস্থা সেটি প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে আক্রমণাত্মক রূপ, অর্থাৎ সব থেকে ভয়াবহ রূপ। যদিও 82 বছর বয়সের কারণে তার নিয়মিত যে ক্যান্সার স্ক্রিনিং সেটি সাধারণত বন্ধ রাখা হয়েছে, তবে তিনি সম্প্রতি অন্য সমস্যা নিয়ে চিকিৎসক দেখানোর পর এই ক্যান্সারের বিষয়টি সামনে আসে। চিকিৎসকরা বলছেন তার রোগ হরমোন সেন্সিটিভ হওয়ায় আধুনিক থেরাপি দিয়ে এটার অবস্থান নিয়ন্ত্রণে আনা সম্ভব। এর পাশাপাশি বিতর্ক যেটি নিয়ে সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে একটি নতুন বই, যার নাম অরিজিনাল সিন, প্রেসিডেন্ট বাইডেনস ডিক্লাইন, ইটস এ cover up and his disastrous choice to run again। এই বইয়ে বলা হচ্ছে বাইডেনের কগনিটিভ ডিক্লাইন এবং তাকে ঘিরে হোয়াইট হাউসের বিভিন্ন প্রচেষ্টা নিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য রয়েছে। বইটি এখনো প্রকাশনায় আসেনি, এটি আগামীকাল প্রকাশনায় আসবে, তবে এই বইয়ের কিছু অংশ এর আগেই প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেই আসলে এই বিস্ফোরক তথ্যগুলো পাওয়া। এই বইয়ে দাবি করা হয়েছে বাইডেনের ক্যাবিনেট মিটিংগুলো সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল, প্রশ্ন উত্তরের জন্য আগেই পরিকল্পনা করা হতো এবং বাইডেন নোট কার্ড এবং টেলিপ্রম্পটারের উপর অতিরিক্ত নির্ভরশীল ছিলেন। এমনকি প্রচারণামূলক টাউন হল ইভেন্টও এমনভাবে পরিচালনা করা হয়েছিল যাতে বাইডেনের অস্পষ্টতা ঢাকা যায়। ভিডিও ফাঁকফোকর কমানোর জন্য একাধিক ক্যামেরা ব্যবহার করে কঠিন এডিটিং করা হতো। বইয়ের তথ্য প্রকাশ হওয়ার আগেই সংবাদ মাধ্যম এর অনেক অংশ ফাঁস করেন, যদিও এর পেছনে প্রকাশকের আগাম রিভিউ কপির সরবরাহ অথবা একটি পরিকল্পিত মিডিয়া কৌশল এটি হতে পারে। তবে যেটাই হোক না কেন, রাজনৈতিক আলোচনা কিন্তু বেশ তীব্র হয়ে উঠেছে, কারণ বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। জাস্ট 2 দিন আগেই কিন্তু রিপাবলিকান অর্থাৎ বিরোধী দল থেকে বাইডেনের ওপরে কিন্তু বাইডেনের যে বিরোধী পক্ষ, তাদের পক্ষ থেকে কিন্তু বাইডেনের বিরুদ্ধে অটো পেন ব্যবহারের একটি অভিযোগও কিন্তু আসলে উঠেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমাদের অতিথিরা নিশ্চয়ই বিশ্লেষণ করবেন। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোন আলাপে ইউক্রেন যুদ্ধের দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলছেন রাশিয়া এবং ইউক্রেন তৎক্ষণাৎ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ন্যাটো নেতাদের সঙ্গে ফোন আলাপে অংশ নিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন পোপ লিও শান্তি আলোচনায় হোস্ট করার আগ্রহ প্রকাশ করেছেন, যদিও পুতিন এখনো যুদ্ধ শেষের ব্যাপারে স্পষ্ট কোনো সংকেত দেননি। ট্রাম্প রাশিয়া এবং আমেরিকার মধ্যে ভবিষ্যতে বড় বাণিজ্যের সম্ভাবনার কথাও কিন্তু উল্লেখ করেছেন। এর আগে শুক্রবার ইস্তাম্বুলের রাশিয়া এবং ইউক্রেনের নিম্ন স্তরের প্রতিনিধি দলের আলোচনায় বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের দিনে আলোচিত আরেকটি সংবাদ, আন্তর্জাতিক প্রসঙ্গে যাব, বাংলাদেশ প্রসঙ্গই রাখতে চাই। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আটকের পর হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর যে ঘটনা, ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে, সরকারের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সাধারণ মানুষ, নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশ সময় রোববার আটকের পরে সোমবারে তাকে আদালতে কারাগারে পাঠানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আসলে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে যে সিনেমা বানানো হয়েছিল সেটিতে অভিনয়ের কারণেই নুসরাত ফারিয়াকে এখন শাস্তি দেওয়া হচ্ছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অবশ্য জানিয়েছেন তার ভাষায় বলছি, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের সংস্কৃতি উপদেষ্টা এই ঘটনাকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের ওপর ওভার নার্ভাসনেসের কারণেই হয়তোবা এরকম ঘটনা ঘটে থাকতে পারে, তিনি এমন কথা বলেছেন। আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, আমাদের অতিথিরা নিশ্চয়ই তাদের মন্তব্য দিবে। আমি আলোচনা শুরু করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়েই শুরু করব। বাইডেনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে, বইয়ের আসলে যেই তথ্য ফাঁস হয়েছে, যদি আমরা এটাকে সত্যি ধরে নেই তাহলে আসলে অনেকগুলো বিষয় সামনে আসে। প্রথমত বিশ্বাসযোগ্যতার একটা সংকট তৈরি হয়। একজন প্রেসিডেন্টের সব থেকে বড় যে বিষয় যে জনগণের তিনি আস্থা অর্জন করবেন, সেই জায়গায় একটা সংকট তৈরি হয়েছে। পুরো দলের পক্ষ থেকে ক্যাবিনেটের সদস্য, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে একটা বাইডেনের একটা ফেক ইমেজ সাধারণ মানুষের কাছে তৈরি করা হয়েছে। এদিকে রিপাবলিকানরা অটোপেনের অভিযোগ তো তার বিরুদ্ধে আনছেই। আপনার কাছ থেকে একটু শুনবো, আইনি বিষয়গুলোতে আমরা এখনো অতটা স্পষ্ট হতে পারছি না। আমাদের মনে আছে এর আগে নিক্সনের সময় যে ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, এটি ফাঁস হওয়ার পরে কিন্তু তাকে শেষ মুহূর্তে পদত্যাগ করতে হয়েছে। বাইডেন যদিও এখন আর আমাদের রাষ্ট্রপতি নেই, কিন্তু নিশ্চয়ই রাজনৈতিকভাবে আইনগতভাবে তিনি জবাবদিহিতা এবং তার পুরো টিম, পুরো বাইডেন প্রশাসন জবাবদিহিতার আওতায় আসবেন কিনা, আপনার কাছে কি মনে হয়, আসা উচিত কিনা? না, এই নিয়ে অনেকগুলো কথা আছে। এমন না যে এটাই প্রথম একজন রাষ্ট্রপতির বা নেতা মানে শারীরিক অবস্থাকে গোপন রাখা হয়েছিল বা জনগণকে পুরোপুরি তার অবস্থা জানতে দেওয়া নেই। ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি মানে পোলিওর কারণে তার একজনের ডিসেবিলিটি ছিল, তিনি চেয়ারে বসতেন, বসে থাকতেন, তার ঊর্ধ্বাঙ্গ কেবল দেখানো হতো, তিনি হাঁটা চলা করতে পারেন না। এটা দেশের জনগণ কখনোই জানানো হয়নি, খুব অল্প সংখ্যক লোক তখন জানতেন। অবশ্য তখন এইরকম ইন্টারনেট মিডিয়ার যুগ ছিল না। এটি একটি। 2 নম্বর হচ্ছে রুজভেল্টের মানসিক মানে ক্ষমতা খুব প্রচন্ড প্রখর ছিল, সেটার কখনো ঘাটতি হয়নি। প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে তার মানসিক বৈকল্যের সৃষ্টি হয়েছিল, এটা স্পষ্ট। তিনি গতবার যখন রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় আসেন, তখন থেকে প্রথম দিক থেকে দেখা যাচ্ছিল হাঁটা চলা, কথা বার্তা সবই খুব শিথিল, মানে সবই শিথিল, সবই অনেক সময় একই কথা দুবার বলছেন, অনেক সময় তিনি একটু ভুল বলে ফেলছেন ইত্যাদি। পরে এইটা তার সহকর্মীরা, কর্মচারীরা সেটা ব্যাখ্যা করে বলছেন, এই সমস্ত দিক। তো এখন শেষের দিকে, যখন শেষের 2 বছর, এটা আরো বারবার একবার 2বার তিনি এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট মানে বিমানে ভ্রমণ করেন, সেই বিমানে ওঠার সময় সিঁড়িতে পড়ে গিয়েছেন, পড়ে আবার সিঁড়ি 2 হাত দিয়ে যান, আবার এমনি করেন, এইভাবে 2বার 3বার এটা হয়েছে। স্টেজে পড়ে গিয়েছিলেন, বক্তৃতা মঞ্চে যে একাধিকবার তিনি পড়ে গিয়েছিলেন। কথা তিনি প্রায় মাম্বলের মতো কথা বলতেন, একেবারেই ধীরে, স্পষ্ট। মাইক্রোফোন যে সমস্ত জায়গায় তিনি ছিলেন, রাষ্ট্রীয় কর্মকর্তারা সেখানে মাইক্রোফোন এমন ভাবে রাখতেন যেন সেটা তার দুর্বল কণ্ঠ মানে প্রবল ভাবে দেখাতে পারে, মানে অত্যন্ত লো ভয়েসকে, ফিসফিস ভয়েসকে যেন লোকে শুনতে পারে, এরকম। এই একটা। 2 নম্বর হচ্ছে যে ভয়েস ছাড়া ওনার কথা অনেক সময় মানে জড়িয়ে যেত। তো এই সমস্ত ক্ষেত্রে এটা একটা। 2 নম্বর হচ্ছে যেটা পর্দার অন্তরালে ঘটেছে, সেটা এই যে অরিজিনাল সিন, মানে একেবারে মূল পাপ, সেইটা বইটা 2জন বিখ্যাত সাংবাদিক তারা লিখেছেন এবং ডিটেইলস বর্ণনা দিয়েছেন, কিভাবে তাকে মানে অলমোস্ট কোরিওগ্রাফ করে রেখেছিল। পুতুল নাচের রীতিকথার মনে হচ্ছে, পুতুলকে রশি দিয়ে টানে পুতুল, আমরা অভিনয় দেখি, এটা বিভিন্ন কালচারে, জাপানে, ইন্দোনেশিয়ায় আছে, আমাদের দেশে ওই ধরনের পুতুল নাচ আছে। এখন পর্দার অন্তরাল থেকে এই যে রশি দিয়ে টানছেন, এমন না যে প্রেসিডেন্টের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছেন, বলা মুশকিল এখনো পর্যন্ত। পরবর্তীতে ইনভেস্টিগেশন হলে জানা যাবে কোন, মানে তারপর ওনার ওয়ার্কিং টাইম ওই বইতে লেখা আছে, তিনি মানে 10টা-11টার দিকে ওনাকে বিছানা থেকে আসতে, মানে বিছানা থেকে উঠে নাস্তা পানি ইত্যাদি করে রেডি হয়ে হয়তো ওষুধপত্র যা করার সেগুলো করে তারপর উনি আসতেন। ওনার
কার্যক্রম 4-5 ঘন্টার মধ্যে, ঊর্ধ্বপক্ষে 6 ঘন্টার মধ্যে শিখে রাখা, যেখানে রাষ্ট্রপতির দায়িত্ব 24/7 24 ঘন্টা থাকে থাকতো। এই রিগানের টাইমে এরকম হয়েছিল, কিন্তু এগেইন রিগান মানসিক ভাবে সাহায্য ছিলেন। বাইরে যখন এসছেন ওনার হাঁটা চলায় এরকম দৌর্বল্য প্রকাশ পায়নি। তবে তিনি তাকে মানে তিনি দেরি করে ঘুম থেকে উঠতেন, আর্লি চলে যেতেন, এবং তার 3 জন, এই জেমস বেকার এবং অন্য আরো 2 জন, তারা তাকে গুরুতর কোনো বিষয় নিয়ে অন্য সময় বিব্রত করতেন না। একবার সম্ভবত মধ্যপ্রাচ্যে বা কোথায় একটা মানে ভয়ঙ্কর কিছু ঘটে গেল, পরে বললেন যে হি ইজ অ্যান ওল্ড ম্যান, উই ডিডন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব হিম, তো তাকে আর জানাই, মানে এমন একটা গুরুতর ব্যাপার। ফলে এইসব রাজনীতির ব্যাপার আছে। কিন্তু বাইডেনের ক্ষেত্রে এটি একটি। 2 নম্বর হচ্ছে যে তার ঘনিষ্ঠরা জানছেন এবছর, তারপরও তিনি আবার নতুন করে মানে আবার প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে চাচ্ছেন। তারা কাছাকাছি লোকেরা দেখছেন তার এই বৈকল্য, দৌর্বল্য। প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা, ন্যান্সি পেলোসি, প্রাক্তন স্পিকার, তারা দেখছেন এবং অন্যান্যরা দেখছেন, বুঝতে পারছেন, তাদেরকে নিশ্চয়ই অনেকে ভেতর থেকে কিছু কিছু খবরও দিচ্ছেন। তারা প্রাইভেটলি তাকে ইনডাইরেক্টলি অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। নিজেরা বললে হচ্ছে তিনি ক্ষিপ্ত হয়ে যাবেন, কিন্তু তিনি কোনো অবস্থায় যে ওটাতে সরে দাঁড়াবেন না। তিনি বলছেন আমি বেস্ট পারসন টু মানে ফাইট ট্রাম্প এবং তাকে পরাজিত করতে আমি একমাত্র পারবো। এই করে করে তার কারণে একেবারে শেষের দিকে, মানে মাত্র মাস 3 সম্ভবত, দিনের কাউন্ট আমরা মনে নেই, 90-100 দিন আগে তিনি বললেন যে ঠিক আছে, এবং তাও প্রচন্ড চাপের মুখে। কয়েকজন কংগ্রেসের সদস্যরা, সেনেটর, কংগ্রেসম্যান, অন্যান্য পলিটিশিয়ানরা, ডেমোক্রেটিক পার্টির লবিস্টরা এবং সমর্থকরা হলিউডের ওখানে একটা ফান্ড রেজিং এ গিয়ে তার অবস্থা দেখে, ফান্ড রেজিং এ যিনি মূল দায়িত্বে ছিলেন, একজন বিখ্যাত মুভি রিলেটেড পার্সোনালিটি, তিনি বললেন যে ওই মানে বাইডেন থাকলে আমি একটা থাকি। ফলে এই ধরনের প্রচন্ড চাপের মুখে পরবর্তী ন্যান্সি পেলোসি এবং আরো কয়েকজন মিলে তাকে প্রায় চাপ দিয়ে গলা ধাক্কা দেওয়ার মতো অবস্থা। তিনি শেষ পর্যন্ত উইথড্র করলেন। মাত্র সখানেক দিন বাকি। এইখানে যেখানে 1 বছর থেকে আগে প্রস্তুতি লাগে, সেখানে ও কমলা হ্যারিসকে দিয়ে লাস্ট মোমেন্টে। অথচ এটা আরেকটা খারাপ হয়েছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক জিনিস হলো, খারাপ জিনিস হলো, সেটা হলো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদ বা কংগ্রেস বিভিন্ন জায়গায় যখন প্রতিদ্বন্দ্বিতা কেউ করেন, তাকে আগে থেকে প্রাইমারি ক্যান্ডিডেট হতে হয়। একমাত্র সিটিং প্রেসিডেন্ট হলে তিনি আবার যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রাইমারি থেকে তাকে বাঁচিয়ে রাখা। অন্য ক্ষেত্রে প্রাইমারি হলে কে কে প্রেসিডেন্ট হতে হয়। যদি বাইডেন সরে দাঁড়াতেন, তাহলে কে কে প্রেসিডেন্ট হতে চান, যতজনই হতে চান, 5 জন, 17 জন, 19 জন, যারাই হন, তাদের মধ্যে প্রাইমারি হতো। তার ভিতর দিয়ে মানে জনগণ যাকে চুজ করতেন তিনি আসতেন। অনেক ইয়াঙ্গার, আরো ফিগুরাস লোক, ফিজিক্যালি, মেন্টালি মানে খুব শার্প, এরকম অনেক ক্যান্ডিডেট ছিলেন, তারা আসতে পারতেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা, গভর্নর, সেনেটর, মেয়র ইত্যাদি অনেকে ছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ দেন। নিজে আবার তার ভাইস প্রেসিডেন্টের কথা বললেন, তাকে আপনারা নমিনেট করুন। তো কোন রকম সেটার কারণেও জনগণের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, ক্ষোভ জেগেছে। আর একটা কথা এখানে উল্লেখ করা উচিত, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিশ্চয়ই এই সমস্ত কিছু সাক্ষী তিনি দেখেছেন। দেখো তিনি মুখ খুলেন নাই, তখন সেটা একটা বিট্রিয়ালের মতো হতো তার বিরুদ্ধে, সেটা তিনি করেন নাই, কিন্তু তিনি তো দেখেছেন। ফলে এই যে ভাগ ব্যাপার, এখন ওই শেষ করি আরেকটা ব্যাপার বলে, অটো পেনের কথা যাবে। এই কিছুদিন আগে ট্রাম্প এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অটো পেন মানে অ্যাকচুয়ালি ওই সিল মেরে দেওয়ার, উনি আসলে সাইন করেন না। সাইন করতে তো একটু শ্রম লাগে, আধা মিনিট লাগে সাইন করতে, দস্তখত করতে। সেটাও জাস্ট সিল মেরে দিল, এটা তার দস্তখত করতে অটোমেটিক। যেমন হাজার হাজার লাখ লাখ প্রেসিডেন্টের জন্য টাকা ডোনেট করে, তো তাদেরকে থ্যাংক ইউ নোট পাঠান, অনেকে ভাবেন পেয়ে তো খুশি, ঘরে বাধাই করবেন। ঘটনাটা প্রেসিডেন্ট হয়তো ওটা দেখেন নাই, কার কার কাছে যাচ্ছে, ওই সিলটা পাঠিয়ে দেয়, অটো পেন। এই নিয়ে ট্রাম্প সাহেব প্রশ্ন করেছেন, অটো পেন দিয়ে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার ইত্যাদি তিনি সাইন করেছেন, সেগুলা নিয়ে এখন আবার তারা প্রশ্ন তুলবে। ফলে অন্যান্য ব্যাপার ছাড়াও এটাও একটা লিগাল ইস্যু সৃষ্টি করতে পারে। সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেশ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক এবং আরো ওয়াকেবহাল কিছু ব্যক্তি
বলছেন যে যেই ধরনের ক্যান্সার তিনি আক্রান্ত হয়েছেন, একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ কাটিং এজ ট্রিটমেন্ট পান, তাকে রেগুলার মনিটরিং করা হয়, তার হেলথ চেক বারবার সেগুলা দেখানো হয়। সেক্ষেত্রে তার এই হঠাৎ করে গত 100 দিনের ভিতরে 150 দিনের বা 200 দিনের মধ্যে এইটা ক্যান্সার হয়ে তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অনেকে বলছেন যে এটা বিশ্বাসযোগ্য না, এটা নিশ্চয়ই আগে ধরা পড়েছে। তার মানে কি সেটাও গোপন রাখা হয়েছে? যদি তাই হয়ে থাকে, অরিজিনাল সিনের চাইতে আরো বেশি সিন, ফলে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এই বাইডেনের কারণে মানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ক্ষতিগ্রস্ত হলো, এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হলো, এবং এই ব্যক্তি গাজাতে যেখানে হত্যাযজ্ঞ চলছে কয়েক বছর থেকে তাদেরকে অবিরাম ধারা অস্ত্র পাঠিয়েছে। ফলে নানা দিক থেকে তার ব্যর্থতা, তার অন্যায় এবং তার মানে অমানবিক আচরণ সিদ্ধান্তগুলো মানে অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। জি, আমি একটু আপনার কথা সূত্র ধরেই প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছ থেকে শুনবো। সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বলছিলেন যে তার আশেপাশে কাছের তো অনেক মানুষজন ছিলেন, আমরা একটু আগে তুলনা করছিলাম যে নিক্সন কেলেঙ্কারির সাথে তুলনা করছিলাম। নিক্সন কেলেঙ্কারি যে ঘটনা সেটা আসলে 2, 4, 5, 10 জন কিংবা 100 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব, কিন্তু বাইডেনের যে বিষয়টা সামনে এসেছে এটা আসলে তার আশেপাশের পুরো একদম টিমের কাছ থেকে লুকানোর বিষয়টা আসলে খুব কঠিন, এবং তার ট্রিটমেন্টের যেটার কথাও সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন, আমরা অনেকগুলো জায়গায় দেখছিলাম যে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকেই মতামত দিয়েছেন যে এই ক্যান্সারের এই স্টেজ আসা এটা আসলে 1-2 দিনের সম্ভব না, 5, 6, 7, 8 বছর ধরে আসলে সময় লাগে এই স্টেজে আসতে। আপনার কাছে আসলে একইভাবে জানতে চাইবো যে বাইডেনের এইরকম একটা বিষয় আসলে পুরো ডেমোক্রেট দলের এথিক্স নিয়েই আসলে প্রশ্ন তুলছে কিনা, কিংবা ডেমোক্রেটদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, পলিসি মেকার রয়েছেন, নেতৃত্বের জায়গায় রয়েছেন, তাদের সবার এথিক্সটা নিয়েই আসলে প্রশ্ন তুলছে কিনা। এবং পরবর্তীতে আসলে আমরা যদি আইনি কার্যক্রমের কথা বলি, নিশ্চয়ই রিপাবলিকানরা এটাকে এত সহজে, ট্রাম্প এটাকে এত সহজে ছেড়ে দেবেন না। সেই ক্ষেত্রে আসলে আইনের মুখোমুখিও খুব সম্ভবত ডেমোক্রেট পার্টিকে হতে হবে। সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতি কি হতে পারে বলে ধারণা করছেন? আপনাকে ধন্যবাদ, মোহাম্মদুল্লাহ ভাইকে শুভেচ্ছা। আপনি আইনি আইনি ব্যাপারে যে কথাটা বললেন, আমি মনে করি না এটা আইনে কোনো কিছু মানে আইন এখানে প্রয়োগ করা যাবে, এটা আমি মনে করি না। একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই বললেন যে অটোপেনের কথা, অটোপেনে যে সমস্ত যদি কোনো এক্সিকিউটিভ অর্ডার অটোপেন দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আইনি লড়াই চলতে পারে। হয়তো রিপাবলিকানরা সেই এক্সিকিউটিভ অর্ডারটা বা যে কোনো লেজিসলেশন যদি সে সাইন করে থাকে ওই অটোপেন দিয়ে, সেগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে। আমি এটাকে বলবো, আমি ঠিক ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে তুলনা করবো না। ওয়াটারগেট কেলেঙ্কারিটা একটা ভিন্ন ধরনের ব্যাপার। সেখানে মানে একটা বিরোধী দলের একটা প্রধান কার্যালয় সেটাকে বাক করা হয়েছিল, সেটা ভীষণ ভাবে মানে বেআইনি একটা কাজ করা হয়েছিল। এখানে যেটা হয়েছে সেটা আমি বেআইনি না বলে বলবো আনএথিক্যাল। হ্যাঁ, তার যে বয়সজনিত, বার্ধক্যজনিত যে সমস্ত সীমাবদ্ধতা সেগুলোকে ঢাকা হয়েছে, সেগুলা নৈতিকতার দিক দিয়ে বিচার করতে হবে, যেটা অনৈতিক, এবং যার ফলে লোকসান হয়েছে দেশের, লোকসান হয়েছে একটা পার্টিকুলার পার্টি, ডেমোক্রেটিক পার্টির। মহাদুল্লাহ যেমন বললেন যে এখানে যদি সে সরে যেত এবং একটা প্রাইমারি হতো, সেখানে হয়তো একটা যোগ্য প্রার্থী আসতো এবং তার জয়লাভ করার একটা সুযোগ ছিল, সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে। এখানে আমরা যে কথা বলিনি, মোহাম্মদুল্লাহ ভাইও বলেননি, আপনিও বলেননি, সেটা হলো এর জন্য দায়ী কে। দেখুন, তিনি যখন নমিনি হয়ে আসেন ডেমোক্রেটিক পার্টি, তখনই তো ওনার বয়স অনেক বেশি। আমার মতে মানে কোন দেশের রাষ্ট্রপ্রধান ওই 60 বছর হয়ে গেলেই কিন্তু তাকে একটু রিজার্ভেশনে রাখা উচিত, যে ইনি বোধহয় একটু বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ, সেখানে ওনার বয়স ছিল কত, 77 বছর সম্ভবত। সেই বয়সে উনি প্রেসিডেন্ট হলেন, এবং তার পিছনে কিন্তু এই ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু নেতারা দায়। আমরা সবাই জানি যে প্রাইমারিতে উনি যখন প্রাইমারিতে লড়ছিলেন তখন উনি কিন্তু প্রথম কতগুলো স্টেটে উনি হেরে গিয়েছেন। হ্যাঁ, সেখানে সাউথ ক্যারোলিনা এসে সাউথ ক্যারোলিনার যে একজন ডেমোক্রেটিক মানে বড় ধরনের নেতা জিম ক্লাইভার,
তারই সাপোর্টে কিন্তু ওই সাউথ ক্যারোলিনা থেকে সে তার এটা চেঞ্জ হয়ে গেল, সে ওই প্রাইমারিতে জিতে গেল। দেখেন ওখানে তিনি কথা দিয়েছিলেন যে তিনি একটা আপনি বেশি সার্ভ করবেন, কিন্তু আমাদের কথা হলো যে আমরা যখন একজন নমিনি চুজ করি তখন আমরা ওই একটা আপনার কথা ভাববো কেন, আমাদের তো দুইটা আপনার কথাই ভাবতে হবে, এবং সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে আমাদেরকে সমর্থন দিতে হবে। কাজে এখানে ভোটাররাও তাদেরও দায়বদ্ধতা আছে, ডেমোক্রেটিক পার্টির যে লিডারশিপ তাদেরও দায়বদ্ধতা আছে, আর তারপর বাইডেনের তো দায়বদ্ধতা আছে। তবে আমাদের একটা কথা বোঝা দরকার, যে সেটা হলো বয়স যাই হোক না কেন, কেউ একবার ক্ষমতায় আসলে ক্ষমতা কেউ ছেড়ে যেতে চায় না। বাইডেনও চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে। সাংবাদিকরা যে বইটা লিখেছে সে সম্পর্কে আমি একটু মন্তব্য করব। দেখুন, বাইডেনের ব্যাপারে আপনার সে যে ক্যাবিনেট মিটিং গুলায় সে স্ক্রিপ্টেড ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে নোট কার্ড নিয়ে গেছে, এগুলো তো স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক কিছু না। আর আপনার যে নোট কার্ডের ব্যাপারটা, নোট কার্ড কি একজন 50 বছর বয়সী একজন প্রেসিডেন্ট সে নোট কার্ড ইউজ করলে সেটা কি খুব নেগেটিভ চোখে দেখতে হবে? নোট কার্ড ইউজ করাটা তো একটা মানে ডিসিপ্লিনের একটা অঙ্গ হতে পারে। আরে সবকিছু তো সবসময় মনে থাকে না, ঠিক আছে আমি নোট কার্ড ইউজ করি। হ্যাঁ, নোট কার্ড ইউজ করাটাই যে খুব খারাপ জিনিস, বা স্ক্রিপ্টেড মিটিং হলে সেটাই যে খুব একটা খারাপ জিনিস তা কিন্তু নয়। আসল ব্যাপার যেটা সেটা হলো তার এই যে বয়সজনিত যে সীমাবদ্ধতা সেটাকে যে ঢেকে রাখা, এই ঢেকে রাখাটা অনৈতিক হয়েছে। এটা একটা পার্টির জন্য হয়েছে। আপনি মহম্মদুল্লাহ ভাই প্রেসিডেন্ট রিগানের কথা বলেছেন। প্রেসিডেন্ট রিগান তো অনেক ক্যাবিনেট মিটিং এ ঘুমিয়ে পড়তেন। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে কথা হতো, সেটা নিয়ে লেখালেখি হতো। কিন্তু তার আবার ওই যে বাগ্মিতা, তার মানে স্পিকার ছিল, সেটাকে মানে ম্যানেজ করতে পারতো, যেটা বাইডেন পারে। হ্যাঁ, কাজেই এগুলো নিয়ে এখন আমার মনে হয় না যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক। ভদ্রলোকের ক্যান্সার হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবেন না। হ্যাঁ, কাজেই তার থেকে আমরা যেগুলো আমরা জেনেছি, যে বই থেকে আমরা নতুন কি জেনেছি, আমার তো মনে হয় না যে আমরা নতুন কিছু জেনেছি। হ্যাঁ, এগুলো মোরাললেস আমরা জানতাম। তার যে বয়সজনিত স্মৃতিভ্রম, তার যে এই যে কারো নাম মনে না থাকা বা কথা ঠিক মতো না বলতে পারা, এই যে মোহাম্মদুল্লাহ ভাই বললেন ওই সিনটা তো আমি দেখেছি, যে প্লেনে ওঠার সময় সে বারবার পড়ে যাচ্ছে, বারবার ওঠার চেষ্টা করছে কিন্তু আবার পড়ে যাচ্ছে, 3-4 বার পড়েছিল আমার যত মনে পড়ে। হ্যাঁ, কাজেই এগুলো অজানা কিছু না। সাংবাদিকরাও আপনি মনে কিছু করবেন না, তারাও একটু অতিরঞ্জিত করে। এখানে ওই জ্যাক ট্যাপারকে আমি মোটামুটি তাকে আমি ভালো সাংবাদিক হিসেবে জানি, কিন্তু তার মধ্যে এই অতিরঞ্জন করার একটা অভ্যাস করা আছে। আপনার এই যে গাজা ইসরায়েল যে যুদ্ধটা হলো, ওগুলো যদি আপনি জ্যাক ট্যাপারের ইয়েটা শোনেন, ওখানে আপনি বুঝবেন যে তারা কতটা অতিরঞ্জিত করতে পারে। মানে তারা ইসরায়েলকে একেবারে ফেরেশতা বানাতে পারে, গাজাকে একদম মানে শয়তান বানাতে পারে। এই জ্যাক ট্যাপারকে আমার জানা আছে, কাজেই এটা নিয়ে আমি বেশি কিছু মনে করি না। জি, নিশ্চয়ই আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনলাম। আমি পরবর্তী বিষয়ে চলে যাব, পরবর্তী যে আমাদের আলোচনার বিষয়। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছ থেকে শোনার চেষ্টা করি। আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 2 ঘন্টা ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধের দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প, এই কথা বলছেন। আর এদিকে আমরা দেখলাম যে 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির মধ্যে সরাসরি একটি আলোচনা করার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়া আসলে হামলা চালালো। রাশিয়া কখনো নিজেদের জায়গাটা স্পষ্ট করতে চায় না, এক ধরনের অস্পষ্টতা তারা রাখে। এটা কি তাদের চাপ প্রয়োগের সুবিধাজনক কৌশল বলে আপনার মনে হয়, কিংবা যে শান্তির কথা আমরা বলছি, যুদ্ধবিরতির কথা আমরা বলছি, আপনি আসলে কতটা আশাবাদী? আমি এখন মানে আশাবাদী না, এটা আরো সময় নেই। একটা সেন্টেন্স আগের বিষয়ে যুক্ত করি। এখন এই অভিযোগ পর্যন্ত উঠছে যে তিনি সহানুভূতি অর্জনের জন্য অরিজিনাল সিন বইটা বের হওয়ার পরে তার সম্পর্কে অত্যন্ত বিরূপ সমালোচনা হচ্ছে দেশব্যাপী, সেটার থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে তার স্বাস্থ্যের খবরটা
পাবলিকলি অ্যানাউন্স করেন, এর আগে ঢেকে রেখেছেন। যাই হোক, এখন ঘটনা হলো এই কয়েকদিন আগে শনিবার, যেটা আপনি উল্লেখ করেছেন, ইস্তাম্বুলে তার তুর্কি ইস্তাম্বুলে একটা মিটিং হয়েছে দুই পক্ষের। অরিজিনালি ধারণা করা হচ্ছিল মানে পুতিন যাবেন, জেলেনস্কি যাবেন, তারা যাননি। পুতিন অবশ্য যাওয়া, অন্য দেশে তিনি যাবেন এটা আশা করা মুশকিল, কারণ হচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি অত্যন্ত নিশ্চিত না হলে বেলারুসে হতে যাবেন এই ধরনের, কিন্তু তুর্কি ইয়েতে তিনি যাবেন এটা ভরসা করা মুশকিল একটা। দুই নম্বর হচ্ছে, এতদিন বলা হচ্ছিল, এই কয়েকদিন আগেও ভাইস প্রেসিডেন্ট জেন্স বলেছেন, সেক্রেটারি অফ স্টেট দেশের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন যে প্রেসিডেন্ট দুইজন নেতা ডাইরেক্টলি ইনভলভ না হলে এটার আর সমাধান হচ্ছে না। তো ডাইরেক্টলি সবাই আশা করে রেখেছিলেন দুইজনের মধ্যে কথা হবে, তারপর দ্রুত একটা মানে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত। আজকে যেটা হয়নি এবং হয়নি এটার জন্য আমাদের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প সাহেব পুতিনের কোনো সমালোচনা করেননি। তিনি বলেছেন যে এইটা মানে রাশিয়া এগ্রি করেছে যে তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব আলোচনায় বসার জন্য দুই পক্ষই তিনি তাদের সাথে আলোচনা বসতে রাজি আছেন। তাও খুব সিনিয়র পর্যায়ে, রাষ্ট্রপতি পর্যায়ে এই ধরনের কিছু না, মানে এইটা মিটিং করবেন, তাদের অনেক বক্তব্য আছে, রাশিয়ার অনেক কিছু আছে। এবং আপনি এটা বলেছেন যে রাশিয়া মানে যে কেন এটা বিলম্বিত করছে, এইটা তারা প্রকাশ করেনি না। রাশিয়া ডে ওয়ান থেকে, যুদ্ধের আগে থেকে, শুরু হওয়ার আগে থেকে, যুদ্ধ যখন হয়েছে সাম্প্রতিক কালে, লেটেস্ট কথাও তাদের বক্তব্য একটা, সেটা হচ্ছে যে ইউক্রেন আপনার ন্যাটোতে জয়েন করতে পারবে না। ইউক্রেনের সেনাবাহিনী সামরিক শক্তি সীমিত রাখতে হবে। ইউক্রেন মোটামুটি ভাবে ভারতে যেরকম ভুটান তাদের একটা তাবেদার রাষ্ট্র হয়ে থাকবে, তাদের সাথে মোটামুটি যোগাযোগ মতো তাদের অনুমোদন নিয়ে বলতে গেলে এইভাবেই কথা তিনি মানে তার রাষ্ট্র পরিচালনা করতে হবে। ফলে তারা আগেও, কয়েক বছর আগেও সে মানে এই চেষ্টাই করেছিলেন। পরবর্তীতে পুতিনপন্থী, রাশাপন্থী একজন রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে যখন দেশে অনেক মানে মানে গণ অভ্যুত্থান হলো, গণ বিস্ফোরণ হলো, তিনি পালিয়ে চলে গেছিলেন রাশাতে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, রাজধানীতে যেখানে বিরাট একটা মানে মাঠ আছে যেখানে এই মিটিং গুলো হয়েছে, জনসন লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছেন, সেটাকে তাদের ভাষা ময়দান বলে। কারণ একসময় তারা মানে ওসমানিয়া সাম্রাজ্যের অধীনে ছিল, ওইটা টার্কিশ এবং ফার্সি ভাষা থেকে না, ময়দান, ওই ময়দান, সেই ময়দানের গণবিস্ফোরণের পরে পালিয়ে গেছিল। ফলে এইগুলা তাদের তাবেদার রাষ্ট্র হতে হবে, এবং যে সমস্ত এলাকা অলরেডি দখল করে ফেলেছে সেই এলাকাকে দখল পুরোপুরি করার আগেই রাশিয়ার মানে পার্লামেন্ট তাদের নিজের অন্তর্ভুক্ত এলাকা বলে ঘোষণা করেছে, সেগুলা মেনে নিতে হবে। আরো কিছু এলাকার উপরে তাদের আছে অলরেডি 20%, 22% সম্ভবত দখল করা আছে। এই ছাড়া আরো কিছু অংশের উপরে তাদের একদম ডেফিনিটিভ দায়িত্ব দাবি আছে, সেগুলো ছেড়ে দিতে হবে। এবং আপনি বাকি যেটা বললাম, প্রায় তাবেদার রাষ্ট্রের ভূমিকা তাদেরকে, এইটা না হলে মানবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো শেষ পর্যন্ত কিন্তু ন্যাটোতে জয়েন করতে পারবে না, এবং তাদের সামরিক বাহিনী এগুলা লিমিটেড রাখবে। এই যে আলাপ আলোচনা হয়েছে, এই কথাগুলো যে তারা এর আগে বলেনি, ট্রাম্প সাহেব নিশ্চয়ই জানতেন। তার এইড এবং তার প্রতিনিধি যে বারবার পুতিনের সাথে গিয়ে দেখা করেছেন কয়েকবার, সম্ভবত তিনবার হতে পারে দেখা করেছেন, নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলেছেন। ফলে ট্রাম্প সাহেব পাবলিকলি যাই বলুন না কেন, আমার ধারণা তিনি জানতেন যে এই মিটিং এ মানে পুতিন রাজি হয়ে যাবেন আর তিনি তাদেরকে একদম প্রচন্ড চাপ দেবেন, সেটা হয়নি। এটা একটা কথা। বরং ট্রাম্প সাহেব উচ্ছ্বসিত, তাকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বিরাট সুযোগ আছে, করলে যুক্তরাষ্ট্রের কর্পোরেশন গুলা, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা প্রচন্ড লাভবান হবে। এইটাকে তিনি ট্রুথ সোশ্যালে একটা স্টেটমেন্ট লিখে তিনি বলেছেন যে এটা একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। ফলে বাণিজ্যিক ভাবে, অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র উপকৃত হবে, এই দিকটা তিনি সকলকে বোঝাতে চাচ্ছেন। কিন্তু যুদ্ধবিরতি রাশার শর্ত ছাড়া ওখানে হয়ে যাবে, অন্তত অনেকাংশে রাশার শর্ত মেনে নিতে হবে, এটা প্রায় অবধারিত বলে মনে হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম, এবার প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনার পর্যালোচনা শুনবো। রাশাদ ব্যাপারে আজকে ট্রাম্প যেটা বলেছেন, তিনি ক্যারেক্টারাইজ করেছেন তার কনভারসেশন পুতিনের সাথে এক্সেলেন্ট হয়েছে, কিন্তু একই সাথে তিনি আবার বলেছেন ইগোজের কথা, যে ইগোজ, এখানে অনেক ইগোজ তিনি দেখেছেন আর কি। সেটাকে আমি মনে করি যে পুতিনের ইগোজ সম্পর্কে সবাই অবহিত, এবং সেটাই হয়তো তিনি দেখেছেন। এখন ট্রাম্প কতটা কি করবেন, উনি অনেকটা করতে পারেন, কিন্তু কতটা কি করবেন এইটা বলা খুব মুশকিল। ট্রাম্পের কাছ থেকে, পুতিনের কাছ থেকে খুব বেশি কনসেশন পাওয়া যাবে এটা আমি মনে করি না। এই মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন, যেটা তাদের বরাবরের যে দাবি, সেটা হচ্ছে ইউক্রেন একটা তাবেদার স্টেট হিসেবে থাকবে, তারা তাদের ওই সীমিত সেনাবাহিনী বা নেটওয়ার্কে যোগ দিতে পারবে না, এই সমস্ত শর্ত তার প্রথম থেকে। এবং এই যে অ্যারাউন্ড 20% যে তারা দখল করে আছে, এইগুলো ছেড়ে দিয়ে সে কোনো কোনো পিস ট্রিটি করবে এটা আমার মনে হয়। এবং ট্রাম্প এই যে আপনার বাণিজ্যের ব্যাপারে যেটা বললেন, শুধুই যে মানে ইউনাইটেড স্টেটস বেনিফিটেড হবে এই রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন আছে সেগুলো লিড করে, সে কিন্তু পুতিনকেও মোটামুটি মোলা দেখিয়েছেন যে তোমরাও কিন্তু দারুণভাবে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। এবং সেটা এখন পুতিন কিনবে কিনা আমার সেটা সন্দেহ। কাজেই আবার মনে হয় না। আবার কিন্তু দেখুন, ট্রাম্প কিন্তু এটা বলছে যে যদি তারা এসে সমাধানে আসে, যদি এখন এর সাথে একটা সমঝোতা এসে একটা পিছে আসে, তাহলে সেটা ভালো, আর যদি না আসে তাহলে আপনার সরে আসবে। এই যে এই অপশনটা কিন্তু তিনি রেখে দিয়েছেন। কাজেই তার মনে এই সংশয়টা আছে যে এটা হয়তো হবে, এই পিসটা হয়তো হবে না। এবং আমরা গত 20 বছরের উপরে পুতিনকে যেভাবে দেখেছি, তাতে আমার মনে হয় না যে তিনি নমনীয় হবেন। তিনি ওই মানে জায়গার ছেড়ে চলে আসবেন। তার যে আমি যেটা বুঝি, তার যে ড্রিম, তার স্বপ্নটা হচ্ছে আপনার সেই পুরাতন যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নটাকে মানে আবার ফিরিয়ে আনা যায় কিনা। তার একটাই হচ্ছে জমি দখল করা। আপনার সে ওই যে জর্জার জমি দখল করেছে, ইউক্রেনের তো করেছে, এবং এইগুলো সে ছেড়ে দেবে এটা আমার মনে হয় না। এবং এগুলো ছেড়ে না দিলে আপনার ইউক্রেন রাজি হবে না এই পিছিয়ে। আর ইউক্রেনের পিছনে তো ইউরোপিয়ান ইউনিয়ন আছে, নেটো আছে, তারাও এতে রাজি হবে। কাজেই আমার মনে হয় না যে ভালো কিছু এর থেকে আসবে। জি, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আসলে আমরা আশাবাদী হতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব, বাংলাদেশ প্রসঙ্গে যাব। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়েই বাংলাদেশ প্রসঙ্গ শুরু করি। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দরে আটকের পর তাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপরে আসলে আমরা ব্যাপক প্রতিক্রিয়া দেখছি। একেবারেই মানে গ্রাউন্ড আসলে আমরা সবাই জানি তাকে আসলে ঢালাওভাবে একটা হত্যা চেষ্টা মামলায় ঢুকানো হয়েছে। কয়েকশো যেখানে হচ্ছে যে আসামি ছিল, এবং ওই যেই হত্যার কথা বলা হচ্ছে সেই সময় তিনি বাংলাদেশেও ছিলেন না। সবাই অভিযোগ করছেন যে তিনি যেই সিনেমাটি হয়েছিল, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সিনেমা হয়েছিল, সেখানে তিনি শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন, এই জন্যই আসলে তাকে আটক করা হয়েছে। কিংবা বিভিন্ন সময়ের তার কিছু আমরা ক্লিপস ভাইরাল দেখি, সেটা হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষ নিয়ে হয়তো কথা বলেছিলেন ওই সময়টাতে সিনেমার প্রমোশনের সময়। এই বিষয়গুলোর জন্য আসলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থাগুলো মন্তব্য করছেন এটি আসলে সরকারের ভিন্নমত দমন থেকে শুরু করে এক ধরনের চাপ সৃষ্টি করা, অথবা প্রতিহিংসার রাজনীতির এক ধরনের প্রতিফলন। আপনিও কি একমত? হ্যাঁ, নিশ্চয়ই। তো সব কার্যকলাপ দিয়ে একেবারে তারা প্রমাণ করতে ইচ্ছে তারা গণতান্ত্রিক আচরণে বিশ্বাস করে না। আগের সরকারের আমলে অনেক অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে, গণতন্ত্র খর্ব হয়েছে, তারা সেটাকে ফ্যাসিস্ট শাসন বলছেন।
কিন্তু তারা আসার পর থেকে একটার পর একটা যে সমস্ত কর্মকাণ্ড হয়ে চলেছে, এবং এই যে বাংলাদেশের মানে মিয়ানমারের ওইদিকে একটা মানবিক করিডোরের নাম দিয়ে একটা কারোর সাথে সলা পরামর্শ না করে দেশের জনগণের কোনো অপিনিয়ন না নিয়ে তারা সেখানে সেটা করে দিচ্ছে। বাংলাদেশের কিছু দ্বীপাঞ্চল বা পোর্ট ইত্যাদি অন্যান্য দেশের সাথে কি ধরনের সব অ্যারেঞ্জমেন্টে পৌঁছাচ্ছে, ফলে একদিকে তাদের মানে অত্যন্ত দুরভিসন্ধি যোগ সাজস বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করার মতো কথা, তারা ভারতের দ্বারা বাংলাদেশ সার্বভৌমত্ব ক্ষতি হচ্ছিল, ক্ষুণ্ণ হচ্ছিল অভিযোগ করছে। তাদের কর্মকাণ্ড তো আরো ভয়ঙ্কর এটার দিক থেকে। অন্য দিক থেকে এক একটা লোককে হাজার হাজার খুনের মামলায় আসামি করা হচ্ছে, শত শত মামলা আসামি করা হচ্ছে, মোট জাস্টিস হচ্ছে। এরা নিজেরা তো কোনো মানে গণতন্ত্রে বিশ্বাস করে বলে মনে হচ্ছে না। এরা এই মানে কয়েক মাস আগে দুটো লিডিং পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর ভবনের সামনে গিয়ে তাদের ভবনে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, আক্রমণ করার চেষ্টা করেছে। কিছু সাংবাদিক এক মন্ত্রীকে কি প্রশ্ন করেছিলেন, তাদের চাকরিচ্যুতি ঘটেছে। এর আগেও অনেক সাংবাদিকের চাকরিচ্যুতি ঘটেছে। তারপরে আপনার কতগুলো মিডিয়া সরকারপন্থী মানে এই সরকারপন্থী তাদের হাতে দিয়ে দিতে হয়েছে বলে মানে অভিযোগ করা যায়। আনফর্চুনেটলি মানে তারা গণতান্ত্রিক আচরণ করছে না। তো এটা অত্যন্ত দুঃখজনক যে অভিনেত্রীর বিরুদ্ধে বলা হচ্ছে তিনি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন। একটা সরকার ক্ষমতাসীন, তারা একটা মানে মুভি করছে এবং সেই মুভি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তার সম্পর্কে হয়তো অনেকের অভিযোগ থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এই সম্পর্কে তো দ্বিমত আছে বলে মনে হয় না। অন্যান্য ব্যক্তিরা মানে রাষ্ট্র স্থাপনের ক্ষেত্রে নিশ্চয়ই জড়িত ছিলেন, সারা জাতি জড়িত ছিল, মুক্তিযোদ্ধারা জড়িত ছিল, শহীদরা জড়িত ছিলেন। সেগুলো যেমন সত্য, একটি ব্যক্তি প্রধানত জনগণকে জাগ্রত করে বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছে। তার জীবনের উপর একটা মুভি হয়েছে এবং সে তার কন্যার সরকার তখন দেশে ছিল। একজন অভিনেত্রীকে বলা হলো, তিনি না বললে তখন তিনিও তো বিপদে পড়তে পারতেন। এবং সেই ধরনের সেই মুভিতেই সম্ভবত বর্তমানে যিনি তথ্যমন্ত্রী আছেন সরোয়ার, নিজের নামটাও ভুল বানান লেখেন, সরোয়ার ফারুকি, তার স্ত্রী তিশা। তো এই তিশার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তিনি তো দেখবি মানে মন্ত্রী বউ হয়ে বসে আছেন। ফলে মানে যা চলছে, যা ঘটছে, মব জাস্টিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সবকিছু মিলে মানে আশান্বিত হওয়ার মতো তো কোনো ঘটনা দেখছি না। এবং এরা ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে। তারা আপনার নির্বাচন বিলম্বিত করতে চেষ্টা করছে, ধোঁয়াশাভাবে কথাবার্তা বলছে, অত্যন্ত দুঃখজনক। এবং এটা নিয়ে মানে উদ্বিগ্ন না হয়তো উপায় বোধ করছি না। আমি আশাবাদী লোক, কিন্তু এদের কর্মকলাপে আমি বেশ আমাদের দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ভবিষ্যতের জন্য খুব উদ্বিগ্ন বোধ করছি। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, একটা প্রশ্ন উঠেছে যে আসলে এই জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগের যারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, মন্ত্রী এমপি পর্যায়ে যারা ছিলেন, প্রায় 5 শতাধিক মন্ত্রী এমপি কিন্তু হচ্ছে যে বর্তমানে সরকারের নজরদারিতেই তারা আছেন। যারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন তারাও সরকারের নজরদারির মধ্যে দিয়ে সরকারের সহযোগিতাতেই তারা পালিয়ে গিয়েছেন। তাদেরকে রেখে, তাদের উপরেই তো সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু আরো বেশি ছিল, তাদেরকে রেখে এইভাবে এই যে আশেপাশে ছোটখাটো ভিন্ন মতগুলোকে যে দমন করা হচ্ছে, উল্টো সরকারই তো আসলে সমালোচনার মুখে পড়ছে। এবং এনসিপি পক্ষ থেকেও কিন্তু আসলে এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং এটাকে আসলে প্রহসনের বিচার প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সংস্কারের কথা বলা হচ্ছিল। আপনার কাছে আসলে দুটো বিষয় জানবো, যে সরকার আসলে কেন এই কাজটা করছে, আসলে বড় বড় জায়গা রেখে সব ছোটখাটো জায়গাগুলোতে আসলে কেন দমন পীড়ন চালাচ্ছে, আর দ্বিতীয়ত সংস্কার কথা বলা হচ্ছিল, সেখানে উল্টো বিচার বিভাগকে আসলে এমন ভাবে সমালোচিত করা হচ্ছে যেটা গত 15 বছরে যেটা হয়েছে, গত 9 মাসে মনে হয় যে আমরা তার থেকে বেশি দেখছি, কিংবা তার থেকে বেশি আসলে আমরা মিডিয়াতে পাচ্ছি। আপনি একটু মন্তব্য করবেন কিনা? দেখুন, সংস্কৃতির অঙ্গনে যারা থাকে, যারা অভিনয় করে, যারা নাটক করে, যারা গান গায়, এরা যে সরকারি থাকুক না কেন তাদের সাথেই তো কাজবাজ করে, তাই না? এটা 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 কোন দোষের বলে আমি তো মনে করি না। সরকার যেই থাকুক না কেন দেশে, তারা মানে গান গাইবে, তারা অভিনয় করবে, তারা এগুলো করবে, এতে কি আছে?
এই যে মমতার ভাই বললেন যে সে যদি রাজি না হতো হাসিনের রোলটা করার জন্য, রাজি হবে না কেন? মানে এটা এখানে জোর জুলুমের কোনো ব্যাপার নেই। হাসিনার চরিত্র ভালো হোক মন্দ হোক সেগুলো একজন অভিনয় করে সেইভাবে সে দেখাতে পারে। হ্যাঁ, এখানে যদি কারো দোষ থেকে থাকে, লেখক যদি মানে তাকে মিথ্যাভাবে প্রেজেন্ট করে, সেই লেখককে যে ধরা হোক, এই অভিনেত্রীকে ধরা হবে কেন? হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা দেশে যে কি হচ্ছে এটা এটা আমি কোনো মতেই বুঝতে পারছি না। আমার যেটা দেশের থেকে জানার ব্যাপার ছিল, যেটা আমার জানার বা বোঝার ব্যাপার ছিল, আপনার দেখেন এই যে অর্থ পাচারের অনেক গল্প শুনেছি, প্রচুর অর্থ পাচার হয়ে গেছে দেশ থেকে, এবং আমি আশা করেছিলাম যে সেই সমস্ত অর্থ আমরা অন্তত সন্ধানটা পাবো, হয়তো ফিরে আনার চেষ্টা করবো। কিছু আনতে পারলে তো ভালো কথা। এই যে প্রফেসর ইউনূস একটা ভাষণে তিনি বলেছিলেন যে কোন এক ব্যক্তি, কোন এক পলিটিশিয়ান তার ছেলের টিউশনির ব্যাপারে সে কোটি 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 টাকা সে পাচার করে দিয়েছে, এবং সে এটা পাচার করেছে ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে যদি পাচার করে থাকে, কোন ব্যাংকের মাধ্যমে, কে ম্যানেজার ছিল, মানে কে কারা কারা ইনভলভ ছিল, সেটা কোথায়, মানে বিদেশি ব্যাংকে, ইউনাইটেড স্টেটস এর কোন ব্যাংকে গিয়ে জমা হয়েছে, এগুলো এই সমস্ত তথ্য থাকা উচিত না? এগুলো আমরা পাই না কেন? এগুলো তো আমরা পাচ্ছি না। এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা শ্বেতপত্র আসলো, আপনার এই যে ফাইন্যান্সিয়াল যে এই যে পাচার টাচারের যে একটা শ্বেতপত্র আসলো, হ্যাঁ, সেটা কি হলো? সেটা কিছুই হচ্ছে না। তিনিই কিন্তু আবার এখন কথা তুলছেন যে আপনার এই পাচারটা এখনো বন্ধ হয়নি, এটা চলছে। মানে এই যে সে ফাইন্যান্সিয়াল যে মিসম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল যে অরাজকতা, সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। যার প্রতিশ্রুতিতে যে বিএনপি এর জন্য তা বলেছে যে কত 90,000 crore টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। এই সমস্ত জিনিস আমরা এইগুলো আমরা মানে কোন নায়িকা অ্যারেস্ট হলো, কোন নায়িকা হাসিনের রোলটা প্লে করলো, এইগুলোর ব্যাপারে তো আমরা খুব একটা ইন্টারেস্টেড না। আমরা ইন্টারেস্টেড এই সমস্ত বড় সমস্ত ব্যাপারটা ডক্টর ইউনূস বলে থাকেন যে দেশটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, তো কিছুই নেই। আরে কোথায় কোথায় ধ্বংস করেছে, কি ভাবে ধ্বংস করেছে, এইগুলো আমাদের, এই তথ্যগুলো আমাদের দরকার। এখন তো তাদের তথ্যের কোনো ঘাটতি নেই, তারা তো গভর্নমেন্ট আছে, তাই না? এই যে আপনার যেমন যে বলা হয়ে থাকে যে শেখ হাসিনা ইন্ডিয়াকে অনেক কিছু দিয়ে দিয়েছে, এবং সে নিজেই বলেছে যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছে ইন্ডিয়া কখনো তা বুঝতে পারবে না। কি কি দিয়েছে সেটা আমরা একটু জানতে চাই, কি কি দিয়েছে। এখন আমরা হঠাৎ করে শুনি যে ইন্ডিয়া তাদের এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, তাদের এখন এই যে ল্যান্ড যে পোর্টস গুলো, সেখান দিয়ে কোনো মাল তারা আমদানি করবে না বা বাংলাদেশকে রপ্তানি করতে দেবে না, এই সমস্ত কথাগুলো। তো ব্যাপার এই যে দুই দেশের দ্বিপাক্ষিক যে আপনার ট্রিটি গুলো, সেগুলো যদি ইন্ডিয়াই বেশি বেনিফিটেড হয়ে থাকে, কেন ইন্ডিয়া তাদের আমাদের যে সুযোগগুলো দিতে, সেই সুযোগগুলো থেকে এখন বঞ্চিত করছে? হ্যাঁ, আমাদের এগুলো দেখে তো মনে হয় না যে ইন্ডিয়াকে বেশি সুযোগ দেওয়া হয়েছিল। এগুলো বলা হয়ে থাকে, আর আমাদের দেখা এই সমস্ত জিনিস তো আমরা দেখতে চাই। যে সমস্ত কথা বলা হয় যে হাসিনা দেশটাকে একেবারে মানে ইকোনমি ধ্বংস করে দিয়েছে, আপনি দেখেন যে শ্বেতপত্রটার কথা আমি বললাম, সেই শ্বেতপত্রটাতে বলা হয়েছিল যে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য যে বাজেটটা ছিল, সেই বাজেটের বেশি টাকা পাচার হয়ে গেছে। তো সেই বাজেটের বেশি টাকা যদি পাচার হয়ে থাকে, তাহলে ডেভেলপমেন্ট গুলো কি করে হয়? কিছু কিছু দৃশ্যমান ডেভেলপমেন্ট তো আমরা দেখতে পাই, সেই পদ্মা ব্রিজই বলেন, সেই মেট্রো রেলই বলেন, সেই কর্ণফুলী টানেলই বলেন, সেই এয়ারপোর্টের 3rd টার্মিনাল বলেন, এগুলো কোত্থেকে, এই টাকাগুলো কোত্থেকে আসলো? সব তো পাচার হয়ে গেছে। যে যে বাজেট ছিল সে বাজেটের বেশি পাচার হয়ে গেছে, কিন্তু এগুলো কোত্থেকে আসলো? এই সমস্ত জিনিস আমরা জানতে চাই। এগুলা আমাদের কাছে এক্সপ্লেন করে, আমাদের কাছে মানে তথ্য দেয়, তাহলে সেটাই হবে মানে, তাহলে আমরা অর্থাৎ আমরা হচ্ছে সংস্কারের রাজনীতিটাই আমাদের প্রত্যাশা ছিল, আমরা সেটাই চাই। আমরা প্রতিশোধমূলক রাজনীতি কিংবা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চাই না। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দুজন অতিথিকে ধন্যবাদ সময় দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।